সরে যাওয়ার কোনো উপায় আমাদের নাই জাতি হিসেবে। যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই, লোকে হাসবে। এতদিন কী করলেন তাহলে? বললেন যে এগুলো সব বললে, এটা বল এটা বল, এখন বলে যে সংস্কারের কাজ নেই। সেটা আমরা কেউ বলছি না, সংস্কার দরকার, খুব গভীরভাবে দরকার, হালকাভাবে না। শুধু এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে আজকে। শেখ হাসিনা খুব দ্রুতই ভারত ত্যাগ করে তৃতীয় কোনো দেশে যাবেন বলে বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে। শেখ হাসিনাকে এখনো পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে। রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি অবস্থান করছেন ভারতেই। তবে একটা প্রবল অনিশ্চয়তার মধ্যে এতদিন কেটে গেলেও তাকে নিয়ে ভারত কি করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তার শেখ হাসিনা এখন ভারতের জন্য বিস্ফোরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এখন হাসিনা মোদির জন্য হয়েছে বিস্ফোরা। তাই শেখ হাসিনাকে এবার বাংলাদেশে পাঠিয়ে দিবেন অথবা দেশ থেকে বের করে দেবেন। বাংলাদেশে পাঠিয়ে দিলে কবে দেবেন অথবা দেশ থেকে বের করে দিলে কবে দেবেন, এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। গত বছরের 5 আগস্ট সন্ধ্যা শেখ হাসিনা যখন দিল্লির উপকণ্ঠে হিন্ডন বিমান ঘাঁটিতে এসে নামেন, ভারতের ধারণা ছিল এটা স্রেফ স্টপ ওভার। এই বিরতির মেয়াদ বড়জোর 6-7 ঘন্টার জন্যই। সেই ভুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি। 6 মাস পেরিয়ে আজ 7 মাসে ঠেকলেও শেখ হাসিনাকে এখনও পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে। রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি অবস্থান করছেন ভারতেই। তবে একটা প্রবল অনিশ্চয়তার মধ্যে এতদিন কেটে গেলেও তাকে নিয়ে ভারত কি করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তার বিন্দুমাত্র আভাস দেয়নি দিল্লি। অতিথি হিসেবে থাকলেও তিনি এখনও পাননি রাজনৈতিক আশ্রয়। সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনাকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, এটা যেমন ঠিক, তেমনি গত মাসে ভারত কিন্তু শেখ হাসিনার বক্তব্য থেকে নিজেদের দূরত্ব বাড়িয়েছে। রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছে শেখ হাসিনা যা বলেছেন তা পুরোপুরি ব্যক্তিগত, এর সঙ্গে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিংবা তার মন্ত্রণালয় ইদানিং একাধিকবার বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতও সুসম্পর্ক চায়, তবে তাতে কিছু যদি আর কিন্তু আছে। এদিকে শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত পাঠানোর অনুরোধ আসার 2.5 মাস পরও কোনো জবাব বাংলাদেশ সরকারকে দেয়নি ভারত। শেখ হাসিনা নিজে যদিও তার সমর্থকদের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার কথা বলেছেন, তবে বাংলাদেশে তার ব্যক্তিগত রাজনৈতিক পুনর্বাসনে সহায়তা করবে ভারত এমন কোনো ইঙ্গিত দেয়নি। তাহলে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে ভারতের ভাবনা বা পরিকল্পনাটা কি, বা অন্যভাবে বললে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর জন্য ভারত ঠিক কতটা যেতে প্রস্তুত? এই বিষয়ে ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে ভারত কিছুতেই বিপদের মুখে ঠেলে দেবে না। বিদেশের রাজনৈতিক নেতানেত্রীরা যদি কোনো কারণে ভারতে চলে আসেন, তাদের জোর করে নিজ দেশে ফেরত পাঠানোটা যে ভারতের কখনোই নীতি নয়, সেটাও মনে করিয়ে দেন তিনি। শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দিতে সে দেশের সরকার ভারতকে যে অনুরোধ জানিয়েছে, সেটারও কোনো ভবিষ্যৎ দেখছেন না তিনি। পিনাক রঞ্জন বলেন, যে মামলায় বিচারের জন্য তাকে ফেরত চাওয়া হচ্ছে, সেটা যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয়, তাহলে সে অনুরোধ খারিজ করার বিধান প্রত্যর্পণ চুক্তিতে আছে, আর সেই যুক্তি প্রয়োগ করেই ভারত এই অনুরোধ নাকচ করে দিতে পারে। দিল্লি শহরে আবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের কার্যালয়। এখানে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর হিসেবে কর্মরত। তবে মা মেয়ের ইচ্ছা যাই হোক, দুজনের নিয়মিত দেখা হলেও একই সঙ্গে বা একই ছাদের নিচে থাকা সম্ভব হচ্ছে না। এর কারণটাও সহজ, সাইমা ওয়াজেদ রয়েছেন জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ পদে, আর শেখ হাসিনা ভারতের রাজনৈতিক সিদ্ধান্তে এদেশের অতিথি। দিল্লিতে সিনিয়র কূটনৈতিক সাংবাদিক নয়মিনা বসু বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তায় মরে রাখা হলেও শেখ হাসিনার সঙ্গে কিন্তু ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের মাঝে সাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারলেও শেখ হাসিনা কিন্তু পরিচিত জনদের সঙ্গে স্বাভাবিক যে সামাজিক মেলামেশা, সেটা একেবারেই করতে পারছেন না।
নয়মিনা বসু বলেন, আমরা এটাও জানি যে ওনাকে একটা সাংঘাতিক প্রোটেকশনের মধ্যে রাখা হয়েছে। খুব কম সংখ্যক মানুষ ওনার সঙ্গে দেখা করতে পারেন। আমরা সোর্সের মাধ্যমে জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এরা দুজনেই দেখা করেন শেখ হাসিনার সঙ্গে। তাও সেটা খুবই কম ঘটে, যখন খুব গুরুত্বপূর্ণ কোনো পার্টিকুলার ইস্যু থাকে। দেশে বিদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে শেখ হাসিনাকে রাখা হয়েছে লুটিয়েন্স দিল্লির কোনো বাংলোতেই, এমনকি মাঝে মধ্যে তিনি হাঁটাহাঁটি করছেন লোদি গার্ডেনে। যদিও এসব তথ্যের কোনো ভিত্তি নেই। লন্ডন ভিত্তিক লেখক ও বাংলাদেশ গবেষক প্রিয়জিৎ দেব সরকার মনে করেন, শেখ হাসিনাকে ঘিরে এই গোপনীয়তা আগামী দিনে ধীরে ধীরে কমে আসতে পারে। অবশ্য ভারত যদি সেটার প্রয়োজন অনুভব করে। শেখ হাসিনা এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে অডিও ভাষণ দিচ্ছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। ভবিষ্যতে এটা হয়তো আরেকটু আনলক হয়ে ওনাকে আমরা অন্য রূপে বা ভিডিও মাধ্যমে দেখতে পারি, বলেন প্রিয়জিৎ দেব সরকার। শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে গিয়ে ভাঙ্গাচোরা আওয়ামী লীগের হাল ধরতে পারবেন কিনা, এই প্রশ্ন এখন খুবই প্রাসঙ্গিক। তবে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক শ্রী রাধা দত্ত মনে করেন, কাজটা অসম্ভব কঠিন তো বটেই, ভারতের পক্ষেও এক্ষেত্রে তাকে সাহায্য করাটা মুশকিল। শ্রী রাধা বলেন, ইন্ডিয়া ওনাকে রাখবে, উনি যতদিন এখানে থাকতে চান, এবং আমরা যতদিন ফিল করি যে উনি ওখানে ফেরত গেলে নিরাপদ নন। কিন্তু ওনাকে ফেরত পাঠানো নিয়ে ভারত সরকার কি ভাবছে তা আমরা জানি না। তবে আওয়ামী লীগের সেরকম চেষ্টা তো অবশ্যই আছে, তবে আমার মনে হয় না সেরকম পরিস্থিতি বাংলাদেশে এখন আর পসিবল। তার কথায় শেখ হাসিনার উপরের যে রাগ ও ক্ষোভ মানুষের, স্বাভাবিকভাবেই তা এত তাড়াতাড়ি ভুলে যাবে না বাংলাদেশের মানুষ। শ্রী রাধা বলেন, আওয়ামী লীগ অবশ্যই একটা ঐতিহাসিক দল, বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে তারা নিশ্চয়ই একটা বিশেষ জায়গা দখল করে। তবে তাই বলে শেখ হাসিনাকে এরপরেও সবাই আওয়ামী লীগের নেত্রী হিসেবে মেনে নেবে, সেটা নিয়ে বড় একটা প্রশ্ন থেকে যাবে নিশ্চিতভাবেই। এই জন্য করছি যে এটার থেকে সরে যাওয়ার কোনো উপায় আমাদের নাই জাতি হিসেবে। যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই, লোকে হাসবে। এতদিন কী করলেন তাহলে? বললেন যে এগুলো সব বললে এটা বল এটা বল, এখন বলে যে সংস্কারের কাজ নেই। সেটা আমরা কেউ বলছি না, সংস্কার দরকার, খুব গভীরভাবে দরকার, হালকাভাবে না। শুধু এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে। আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন? না হলে তো জনে জনে গ্রুপে গ্রুপে গিয়ে বলতে হতো আমাদের জন্য। কাজে একসঙ্গে বলতে সবাই সবার কথা শুনলাম, বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি, আমরা কি করতে চাচ্ছি। আমাদের কথাও শুনলেন, আপনাদের কথা আমরা শুনলাম। মানে অনাচারের সীমা নাই, এটা আমরা সবাই স্বীকার করছি। কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না, কোনো আইন ঠিক মতো চলছে না। তো সংস্কার তো এটা নিয়েই কথা। আমরা এখানে দুর্নীতি সংস্কার কমিশন, উনি বলেছেন কী কী সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য। এটা থেকে কে অমত করবে আমাদের বলেন? কেমনি আমরা অমত করব? কোন বিষয়টাতে আমরা অমত করবো যেন এটা করা যাবে না, এটা দুর্নীতি এভাবে হোক, আমার কোনো আপত্তি নেই। আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক। উনি যদি 100টা প্রস্তাব করে দেন, আমরা 100টা প্রস্তাবে রাজি, দুর্নীতি চলে যাক। সে কথাটা আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য যে আপনারাই দেশের রাজনৈতিক দল, আপনাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনাদের কাছে কাছ থেকে আসলে কাজটা সহজ হয়ে যায়। আমরা একমত হয়ে গেছি এর মধ্যে। এখানে পাতা উল্টালে দ্বিমত আবার খুব বেশি জায়গা পাবেন না। ছোটোখাটো দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো, না হলে তো দুর্নীতির থেকে বাঁচতে হবে। সেটা বলতে গিয়ে কী এমন কথা আমি বলবো যেটাতে আমাকে সাংঘাতিক আপত্তি থাকবে। তো কাজেই আপত্তি থাকলে সেটা সংশোধন করা যাবে। এটা উনি বলেছেন বলে যে আমাদের, ওনারা কমিশন বলেছেন বলে যে আমাদের একেবারে হুবহু নিতে হবে তারও কোনো কারণ নেই। কাজেই সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই, এবং সেটা গভীরভাবে হতে হবে। আমরা সেটাতে একতাবদ্ধ, এটাই হলো বিষয়টা, জানানো করা। এখন কাজটা কীভাবে হবে? আমরা বলছি রেজাল্টটা কী পেতে চাই, সেটা বললেই কথাটা পরিষ্কার হয়ে যাবে। রেজাল্টটা হবে যে আমরা আছি, এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত, এই জিনিসটা বের করতে চাই। এই প্রস্তাব আমরা আমরা একমত, এটার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হলো। প্রস্তাব আমরা একমত, 2 নম্বর প্রস্তাব আমরা একমত, 4 নম্বর প্রস্তাব আমরা একমত, 3 নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে, এটা করে দিলে আমরা একমত। এই জিনিসটা বের করা, আর কিচ্ছু না, যাতে করে
একটা সনদ তৈরি হয়। আলটিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে, জুলাই সনদ, জুলাই চার্টার, যে আমরা এত কিছু কাণ্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছে। কীভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে, কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি বেশি। একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন প্রসিডিওর এমনিতেই বেরিয়ে আসবে এর থেকে। একমত না হলে যদি ধরলাম হালকা হালকাভাবে, না এটাতে কী করবো, আমাদের তা করার কিছু নেই, তাহলে আমাদের তো মুক্তি নেই। সারা দেশের মানুষ বলবে যে তোমরা এটার থেকে এটা সইও করলে না, এটা সংস্কারও করলে না, আমাদের ঘরের উপর আবার চাপাই দিলে, বলবে আমাদের সবাইকে, রাজনৈতিক দলকে বলবে সবাই। তো কাজেই আমরা এটার থেকে মুক্ত হতে চাচ্ছি না। রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে তো বহুকাল থেকে। এই কথাটা এখন ওনারা কাগজে লিখে দিয়েছে যাতে করে সুন্দরভাবে এটা এগোতে পারে। তো সেটা এগোনোর জন্য একটা হলো যে আমাদের এটা বইটা পাওয়া যায় নাই, সেটা এখন শুনলাম যে বইটা যেন পান, সবাই মিলে পান। বইয়ের সংক্ষিপ্ত সার যদি থাকে সেটাও আপনাদের কাছে দেওয়া হোক, যাতে ওটার থেকেও বোঝা যায়। এক একটা ধরে এটা এক এক দলই বলুক, আলাদা আলাদা বলতে চাইলে আলাদা বলুক, এটাতে একমত, এটাতে একমত, এটাতে একমত নয়, এটা আমরা একটা অ্যামেন্ডমেন্ট দিলাম এটাতে, ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। আর আমরা যেটা করবো এখানে বসে এটা বানাবো। আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি, কোন দল নো বলছেন আমরা রাজি না, কোন দল বলছে আমরা সংস্কার রাজি, আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো। দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে, কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই। এটা কোনো গোপন জিনিস না, এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য। আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি, অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো, আমরা একমত হতে পারি, আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি, অথবা এইটাতে আমরা রাজি না, এটা আমরা ধরতে চাই না, হতে পারে। আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা। এর ভিত্তিতে আমরা কী কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায়, আপনাদের বক্তব্যগুলো কী আছে। ধরুন কথার কথা 100টা প্রস্তাব আছে ওনার নির্বাচন কমিশন, নির্বাচন প্রণালী কমিশন, যেটা প্রস্তাব আছে। কোনো একটি দল বলল আমরা 98টাতে রাজি, এই 2টাতে রাজি না। সুন্দর কথা, হয়ে গেল, মানুষ জানলো যে এটা। আর আরেকটা দল কথার কথা আমি বানিয়ে বলছি এগুলো, একটা দল বললে আমরা 2টাতে রাজি, বাকিটাতে রাজি না। লোক বলে কি নির্বাচনের সংস্কার হবে, 100টা প্রস্তাব আছে, মাত্র 2টাতে আর বাকি, এইটা কেন ওনারা রাজি হলেন না, এইটা কেন ওনারা রাজি হলেন না। মানুষ যেন বুঝে দেখতে পায়, আমরা রেসপন্সিবল হই যে হ্যাঁ আমাদের কাছে পরিষ্কার। এই তালিকাটা তৈরি করা, এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই। আপনি বইটা খুলে বা যেটা লিস্টটি হবে লিস্টটিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন, এটাতে আমরা একমত, এটাতে আমরা একমত, এটা একমত নই, এটার অ্যামেন্ডমেন্ট লাগবে, এটাতে মোটেই একমত নই। এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে, আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো। আপনার সই স্বাক্ষর করা জিনিস আছে ওখানে। আমাদের আলটিমেট হলো ওই চার্টারটা তৈরি করা, সনদটা তৈরি করা। এই প্রস্তাবের পেছনে এতটি দল একমত, এই কথাটা বলা। এই প্রস্তাবের পেছনে সংশোধনী সপক্ষে একমত, এই প্রস্তাব এত দল মানে নাই। এইটা চার্টার যখন হয়ে যাবে তখন আপনাদেরকে অনুরোধ করবো, এটা আপনাদেরই বক্তব্যের প্রতিফলন, আপনারা মেহরবানি করে সই করে দেন, যেটা আপনারা সেটা বলেছেন। এইটা আমরা জাদুঘরে সংরক্ষণ করব, সর্বত্র সংরক্ষণ করব, যে এইটাই আমাদের ওই সময়ে এই অবস্থা ছিল, আমাদের মতামতের ভিত্তি এই। প্রদর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে চাচ্ছি, লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। হাসিনা দেশে আসুক, এটিকে আপনি চান, লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।